আমাকে অনেকে বলেছিল, নয়নদা আপনি কি ভূতের গল্প বলেন? আপনি কি ভূত বিশ্বাস করেন? ভূত কি কখনো দেখেছেন? আমি তাদের কি জবাব দেব? সত্যি তো ভূতের গল্প বলি, তোমাদের ভূতের গল্প শোনাই। আর যে গল্পটা শুনবো সেটা হারিম করা এক ভৌতিক গল্প। ভূত আমি দেখেছি, তবে সেটা কতটা সত্য কতটা মিথ্যা ছোটবেলাও যেমন দেখেছি, বড় হয়েও দেখেছি, সেগুলো তোমাদের বলেছিলাম। আজও আরেকজনের গল্প বলবো, সে এক হাড়হিম করা ভূতের গল্প। শুনবে? স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে গ্রাম বাংলার গভীর রাতে ভূতের গল্প শুনছে আপনার বন্ধুর কণ্ঠে রামধনু হরর চ্যানেলে। আজ যে হাড়হিম করা এক সরল জাগানো গল্প শুনবেন, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। তারই কলমের সৃষ্টি অমর ধাম। শুনতে থাকো সেই গল্পটা। আমি তখন কলকাতার একটি অফিসে চাকরি করি। গল্পটা যেমন হয় সেই রকম ইন্টারেস্টিং। যা খায় কিছু হজম হচ্ছে না, খালি অম্বল, খালি গ্যাসে ঢেকুর ওঠে, আর খাওয়ার পরেই বমিটা হয়ে যায়। এক আশ্চর্য ধর্ম। কত ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলতে পারছে না, কেউ রোগও ধরতে পারছে না। অবশেষে আমার বাড়ির পাশে এক নামী ডাক্তারকে দেখালাম। উনিও এক কথা বললেন, আপনার যেমন রোগটা হয়েছে গ্যাস অম্বলের, এটা আপনি যতই ওষুধ খান সাময়িক হয়তো দু একদিন হয়তো ভালো হবে, কিন্তু বরাবরের জন্য যদি ভালো হতে চান আপনি যে বাড়িতে থাকেন একটু চেঞ্জে ঘুরে আসুন। চেঞ্জে? হ্যাঁ, বেরিয়ে আসুন না কোথাও। কোথায় বেড়াতে যান? কেন, কত সুন্দর সুন্দর জায়গা আছে, একটু জলবায়ু চেঞ্জ করুন। দেখুন, মাস দুয়েকের মধ্যে আপনি ঠিক সুস্থ, একদম অসুখটা সেরে যাবে। মনে মনে ঠিক করলাম, ঠিক আছে দেখি। ডাক্তার দেখে ফিরে আসছি অফিসে। কিন্তু কত বন্ধু অফিসের আমার কলিগরা এক একজন এক এক জায়গায় বলেছে। কেউ বলছে দেওঘর থেকে ঘুরে আয়, কেউ বলছে ভুবনেশ্বর থেকে ঘুরে আয়, কেউ বলছে দার্জিলিং থেকে ঘুরে আয়, আবার কেউ বলছে গিরিডি থেকে ঘুরে আয়, মধুপুর এখান থেকে ঘুরে আয়। বলল ওইখানকার জলবায়ু খুব ভালো, গেলেই তোর রোগ সেরে যাবে। এই কথা চিন্তা করতে করতে অফিস দিয়ে হেঁটে হেঁটে আসছি ট্রাম ধরবো বলে। ঠিক ট্রামের বাস যেখানে স্টপেজটা, সেখানে এসে দাঁড়িয়ে আছি। প্রচন্ড রোদ, একটা গাছের ছায়ার কাছে এসে দাঁড়িয়ে আছি। নির্জন তখন হয়ে এসছে রাস্তাটা। তখন বেলা 3:30 পৌনে 4টে। গ্রীষ্মের প্রথম, মানে আগুনের তাপ যেমন 4টের সময় সেরকম প্রখর রোদ। অফিস থেকে শরীরটা ভালো লাগছিল না বলে বেরিয়ে চলে এসছে। তারপর জানো কি হলো? হঠাৎ আমার পেছনে একজন হাতে স্পর্শ পেলাম। কেউ যেন হাত দিয়ে আমাকে ডাকলো। ডাকতেই পেছন দিকে তাকিয়ে দেখি অমল দাঁড়িয়ে আছে। কি অমল, তুই এখানে এত দুপুরে? এই তো তোর
তোর সঙ্গে দেখা হলো বলে আমি ওপারে ছিলাম, হাঁটতে হাঁটতে চলে এলাম তোর কাছে। কি চেহারা হয়েছে তোর? আমি বললাম, আর বলিস না রে, যা ভুগছি আজ মাস 6 ধরে। কত ডাক্তার দেখেছি, বলছে এত রোগা হয়ে গেলি, কলেজে কি সুন্দর দেখতে ছিলিস তুই। আর বলিস না, সুন্দর। এখন দিনে বেঁচে থাকাটাই এখন কাল হয়ে গেছে। কেন, কি সব বাজে বাজে কথা বলছে? না রে, যা বলছি, যা খাই সব অম্বল হয়ে যাচ্ছে, গ্যাসে চুয়া চুয়া ঢেকুর। কত ডাক্তার দেখিয়েছি, খাবার পরেই বমি হয়ে যায়, আর পেটে একটা কিরকম ব্যথা অনুভব করি। অনেক ডাক্তার দেখিয়েছি, লাস্টে একজন ডাক্তার দেখালাম, সে বলল আপনার রোগ সারতে পারে, আপনি চেঞ্জে ঘুরে আসুন, এখানকার জলবায়ুটা চেঞ্জ করুন, মাস 2 মধ্যে আপনি একদম সেরে উঠবেন, আর ওষুধ খেলে 2-3 দিন ভালো থাকবেন, আবার যে সেই। কোথায় যাই? চেঞ্জে যাবি কেন? মিলনপুর যা। মিলনপুর? সে আবার কোথায় রে? মিলনপুরের নাম শুনিসনি? না না, সবাই যে যার গিরিডি বলে, মধুপুর বলে, ভুবনেশ্বর বলছে, পুরী বলছে, দার্জিলিং বলছে, মিলনপুর আবার কোথায়? বললো গিরিডি থেকে নামবি, নেবে 13 মাইল আরো এগিয়ে যেতে হবে কোন গাড়িতে, গিয়ে মিলনপুর স্টপেজে নামবি। সেইখান থেকে কিছুটা হেঁটে গেলে অমর ধাম। আপনারা শুনছেন স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে রামধনু হরর চ্যানেলে তরফ থেকে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অমর ধাম, এক হাড়হিম করা এক ভৌতিক কাহিনী। অমর ধাম? বলে হ্যাঁ রে, আমার বাবা একটি বাংলো কিনেছিল মিলনপুরে। সেই বাংলোর আগে মাঝে মাঝে 2-1 গেছি। এখন তো আর আমি এখানে থাকি না, আমি এখন বাইরে থাকি, তাই ওই বাংলোটায় আমার আর এর মধ্যে যাওয়া হয়ে ওঠেনি। তবে তুই গিয়ে আমার নাম বললে ওইখানে লোক আছে, লোক তোকে কেয়ারটেকার হিসাবে আছে, দেখাশোনা করবে, আমার নিজের লোক আছে, রান্না বান্না করে দেবে, কোনো অসুবিধা হবে না, তোর 1 পয়সা খরচা করতে হবে না। কি বলিস রে? তুই গিয়েই দেখ না মিলনপুরে। বেশ, অফিস থেকে দরখাস্ত লিখে একদিন পর থেকে ছুটি নিয়ে নিলাম, টানা 2 মাস। রওনা দিলাম গিরিডির পথে। গিরিডি থেকে নেবে আরেকটি গাড়ি ধরলাম মিলনপুরের রাস্তায়। সেই গাড়ি করে 13 মাইল পথ অতিক্রম করলাম। 13 মাইল পথ অতিক্রম করার পর ড্রাইভার যখন বলল, বাবু সাহেব মিলনপুর এসে গেছেন। ঘড়িতে দেখি রাত্রি 8টা। নিস্তব্ধতায় ভরে গেছে চতুর্দিক, নিশ্চুপ, পাখিদের কোলাহল বন্ধ হয়ে গেছে। যেখানে নামলাম তার পাশ দিয়ে উঁচু নিচু পাহাড়, একটা কলকল করে ঝর্ণার জল পড়েই যাচ্ছে। মাঝে মাঝে ঝর্ণার জলে একটা গর্জন শোনা যাচ্ছে। পায়ে হেঁটে খানিকটা এগিয়ে গেলাম। এগিয়ে যেতে বড় বড় পাথরের গুলিতে পায়ে হোঁচট খেতে খেতে অন্ধকারের মধ্যে বেঁচে গেলাম। হাতে একটা ব্যাগ, জামা কাপড়ে, কাঁধে একটা ঝোলা, হাতে টর্চ। টর্চটা জ্বালিয়ে পথ হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখলাম একটা সরু ঝর্ণা কলকল করে জল গড়িয়ে পড়ছে, আর পাথরের মধ্যে ধাক্কা লেগে বিকট একটা গর্জনের শব্দ হচ্ছে। জলের স্রোত যেন আরো দ্রুত গতি বেড়ে চলেছে। আমি আস্তে আস্তে এগিয়ে চললাম, হোঁচট খেতে খেতে বেঁচে পড়লাম। তারপর এগিয়ে গিয়ে পড়লাম একটি রাস্তার ধারে। দুধারে ঘন জঙ্গল, ঝিঝি পোকার শব্দ। ভেতর থেকে
জঙ্গলের ভেতর থেকে হিংস্র জন্তু জানোয়ারে ডাক শোনা যাচ্ছে। রাত গভীর হয়ে এসছে, যেন অনেক রাত। নিস্তব্ধতায় ভরে গেছে চতুর্দিক। আমি আস্তে আস্তে সন্তর্পণে এগোতে লাগলাম। হঠাৎ পায়ের কাছ দিয়ে খড়খড় খড়খড় করে একটা শব্দ, পাতা, শুকনো পাতা, একটা কিরকম আওয়াজ সাসসাট করে শুনে গেল। আমি ভয়ে টর্চটা ফেললাম, দেখলাম কোনো সাপটা ভাবে জঙ্গলের ভেতর প্রবেশ করলো। হঠাৎ টর্চের আলোটায় একটা সামনে একটি মুদিখানার দোকান দেখতে পেলাম। তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম। যেতেই দেখি মুদির দোকানের যিনি মালিক, উনি ঝাপটা বন্ধ করছিলেন। আমাকে দেখে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। কে বাবাজি বল? দাদা, এখানে অমর ধামটা কোথায় বলতে পারবেন? অমর ধাম? আপনি অমর ধাম যাবেন বলে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কেন, কি হয়েছে? না না না, অমর ধামে তো কেউ থাকে না। আর তো বহু কাল আগে জঙ্গলে ভরে গেছে একদম। ঠিক আছে, আপনি বলুন না অমর ধামটা কোথায়। বললো এখান দিয়ে একটু সোজা ডান দিক দিয়ে এগিয়ে যান, গিয়ে একটা নিচু টিলা পড়বে। সেই টিলাটা পার হয়ে এগিয়ে গেলেই দেখবেন পুরো শাল গাছের লম্বা কিছু সারি সারি লাইন দিয়ে গাছ আছে। সেই শাল গাছের মেলাটা পেরিয়েই আপনি এগুলি দেখবেন একটা সাহেবদের গোরস্থান আছে। সেই গোরস্থানটা পেরোলেই বাঁদিকে টান নেবেন, দেখবেন অমর ধাম, সাদা রঙের পাঁচিল। আমি বললাম ধন্যবাদ দাদা। ভদ্রলোক আমাকে দেখে ঝাঁপটা বন্ধ করে দিলেন। আমি এগিয়ে চললাম। টর্চের আলো যতটুকু দেখা যাচ্ছে এগোতে 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 গভীর জঙ্গলের রাস্তা, সরু রাস্তা দিয়ে এগিয়ে চললাম। ভয় হতে লাগলো। নিস্তব্ধতায় রাস্তা, মাঝে মাঝে ছিটে পোকার শব্দ, হিংস্র জন্তুর আওয়াজ। আমি কিন্তু ভয় কোনোদিন পাইনি। আর যেন এই জঙ্গলের রাস্তায় অমরধামে আসতে গিয়ে আমার ভয়টা যেন আমার শরীরে বেঁধে বসল। হঠাৎ দেখি সামনে গোরস্থানটা পেরিয়ে বাঁ দিকটা টান নিয়েছি। হঠাৎ দেখি সামনে একটা সাদা লম্বা পাঁচিল দিয়ে ঘেরা একটি সুন্দর বাংলো। পাঁচিলের সামনে আসতে একটি লোহার গেট। জলের পাইপগুলো একদম আগাছায় জড়িয়ে জড়িয়ে ভরে গেছে। বাড়ির খানিকটা জায়গায় বাংলোর সাদা চুন করা চুনগুলো খসে গেছে। আর সামনে বসার, যেখানে লোহার গেটটার সামনে দুটো বসার জায়গা ছিল, সেটা অনেকদিন পরিষ্কার না হতে শ্যাওলা পড়ে গেছে। ভাবলাম মালি তো হয়ে বাইরের দিকে না থাকলে যা হয়, কে অত দেখে। শ্যাওলা ফ্যাওলাও তোলেনি, পরিষ্কার করেনি, আর গাছড়া ভেতরটাও তো পরিষ্কার হবে। এবার এগিয়ে গিয়ে দরজায় খুব জোর কড়া রাখতে আরম্ভ করলাম। রাত তখন 9টা বেজে গেছে। অনেকক্ষণ কড়া নাড়ার শব্দে, কেউ আছে ভেতরে, কেউ আছে? কোনো সারা শব্দ নেই। হঠাৎ ওপরে বারান্দা থেকে একজন কেউ যেন ঝুঁকে আমাকে দেখে বলছে, আরে পার্থ যে, আয় 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 আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি। কি ভদ্রলোক আমার নাম জানলো, আমাকে নাম ধরে ডাকলো। আমার কি কোনো বন্ধু টন্ধু হবে নাকি? অন্ধকারের মধ্যে ভালো দেখতেও পেলাম না। খানিকক্ষণ পর দরজাটা যখন ভেতর থেকে খুললো, আমি দাঁড়িয়েছিলাম ঝটপট ঝটপট করতে করতে। অনেকগুলো বাদুর আর চামচিকি ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। আমার একটুর জন্য কান আর মাথায় ঝাপটাটা লাগতো টানার। আমি সরে গেলাম। চামচিকি আর বাদুরগুলো হাত থেকে বেরিয়ে গেল। ঘরের মধ্যে কেন পিঠ ঘুটে একটা আস্তে গন্ধ। দরজাটা খুলতে
সব গ্যাসটা ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমাকে বললো, কিরে বাইরেই দাঁড়িয়ে থাকবি বলে আমার কাঁধে দুটো হাত দিয়েছে। আমি বললাম, না তুই তো ভেতরে ঢুকতে বলবি আমাকে। আর দেখে বললো, ভেতরে ঢুকছিস, আমাকে চিনতে পারলি? কে বলতো, খুব চেনা লাগবে। বললো, আমি পুলক রে। তখন মনে পড়লো, আমার কলেজে আমার ক্লাসে তো দুটো পুলক ছিল, একজন লম্বা পুলক, একজন বেটে পুলক। লম্বা পুলক তো আজ থেকে 5-6 বছর আগে ডালা পার্কের কাছে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা লরির সামনাসামনি হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, তার দেহটা পুরো ম্যাস্ট হয়ে গেছিল বিছানাকে। আমি আর কিছু বললাম না। যেরকম ওই দেখতে লম্বা, বললো, আমি যে শুনলাম তুই 5-6 বছর আগে টালা পার্কের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুই মারা গেছিস, কলেজে সবাই বললো। সত্যি তো, ঠিকই শুনেছিস, মারাই তো গেছি। দেখছিস না হাঁটতে পারছি না, পাটা কেমন টেনে টেনে হাঁটছি। এখন তো তবু ওইটার পর এখানে চলে এসছি, এখন অনেক ভালো আছি। যাক, আগে জামা কাপড় ছাড়, ছেড়ে চান করবি তো, সারাদিন দখল গেছে ট্রেনে। আর আমি একটু গরম জল করে পাঠিয়ে দিচ্ছি। গরম জল পাবো? কেন পাবি না? বলতে বলতে এক বালতি গরম জল চান করার জন্য বাথরুমে কেউ এসে দিয়ে গেল। আমি আরাম করে গরম জলে চান টান করলাম। আমি গিয়ে পৌঁছেছিলাম, তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল মিলনপুরে। রাত্রিবেলায় চান টান করে পাঞ্জাবিটা গায়ে দিয়ে বারান্দায় এসে বসলাম। দুটো বেতের চেয়ার, একটা গোল টেবিল, টেবিলের ওপর এক থালা ভাত, মুরগির মাংসের ঝোল। খিদেও পেয়েছে খুব। পুলককে দেখে বললাম, আগে খেয়ে নি। বলি, খুব খিদে পেয়েছে। বলে, হ্যাঁ তুই খেয়ে নে। খেতে খেতে আমি পুলককে বললাম, কিরে তুই খাবি না? বললে, হ্যাঁ আমি খাবো না কিরে, আমি সন্ধ্যে 6টার সময় ডিনার করে নি। আমার একটু অন্য টাইম, আমি 6টার সময় ডিনার করে নি, ব্যাস। তারপর একটু পাইচারি করি এদিক ওদিক, তারপর গিয়ে শুয়ে পড়ি। আমি এক কোণে খেতে লাগলাম। পুলক আমাকে বললো, তুই খেয়ে দে, হাত মুখ ধুয়ে নে, ধুয়ে আমি তোকে শোবার ঘরটা দেখিয়ে দিচ্ছি। আমার খাওয়া হয়ে গেল, বেসিন হাতটা ধুয়ে আমাকে পুলক একটু ঘরে দরজা খুলে দিল। দরজাটা খুলে দিতে দেখলাম সুন্দর পরিপাটি করে সাজানো ঘরটা। একটা সিঙ্গেল খাট, সাদা চাদর দিয়ে বেডশিটটা ঢাকা, দুটো বালিশ, একটা পা বালিশ, সাদা ধবধবে বালিশ। মাথার কাছে একটি টি টেবিলে রয়েছে 1 গ্লাস জল ঢাকা দেওয়া। যেন পুলক জানতো আমি ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাই। তাই পুলক বলল, লাইটটা নিভিয়েও শুতে পারিস বা নাইট ল্যাম্পটা জ্বালিয়েও শুতে পারিস। বললো, ঠিক আছে আমি নাইট ল্যাম্প জ্বালিয়ে শোবো। যথারীতি পুলক বেরিয়ে যেতে আমি দরজাটা আটকে দিলাম। জিনিসটা এদিক ওদিক করতে করতে কখন একটা বিদ্ঘুটে একটা প্যাঁচার ডাকে ঘুমটা ভেঙে গেল। আচমকা মনে হলো আমার পাশে একটা নরকঙ্কাল আমার বালিশের মাথা দিয়ে টান টান হয়ে শুয়ে আছে। আমি সব চোখ কেমন করি, কে কে, ও মাগো মাগো, কে? হঠাৎ দেখি পুলক এসে সামনে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে এরকম করে চিৎকার করে উঠলি? না না কিছু হয়নি। আমি ভাবলাম পুলক আমাকে নিয়ে হয়তো রসিকতা করবে। ভয় পেয়ে গেলি না? স্বপ্ন দেখলি? না, আমি আঙুলটা দেখালাম পাশে, দেখলাম আমার পাশে তো
পরিষ্কার খাটটা চাদর বেছানো আমি শুয়ে আছি, উঠে বসেছিল। কেউ তো নেই। বলো ঠিক আছে, আমি তোর পাশে শুচ্ছি। না না, তোকে শুতে হবে না, তুই যেখানে শুয়েছিলি সেখানে শো। আমি শুয়ে পড়ছি। খানিক্ষণ পর কিছুতে এদিক ওদিক করছি, ঘুম আর আসছে না। কখন ভোর হয়ে এসছে। সকালবেলায় দেখলাম দরজাটা খুলতে যাব, হঠাৎ খেয়াল হলো পুলক কি করে আমার ঘরের ভেতরে এলো। আমি তো দরজাটা ছিটকিনি দিয়ে খিল দিয়ে শুয়েছিলাম, তাহলে দরজাটা এখন সেরকমই লাগানো আছে। পুলককে দেখে বারান্দায় দেখে বললাম, পুলক তুই রাতে আমার ঘরে ঢুকেছিলিস? তোর ঘরে? কেন, কিসের জন্য? না, দেখলাম তুই এলি, স্বপ্ন দেখেছিস হয়তো। তুই অনেকটা দূর ক্লান্ত শরীরে এসছিস তো, স্বপ্ন দেখেছিস। দেখলে চা টোস্ট খেয়ে নে, মুখ ধোয়া গেছে? বলে হ্যাঁ, চা টোস্ট দিয়ে গেছে। বললো চা টোস্ট খা, তোর জল খাবার রেডি হয়ে যাবে, দুপুরবেলা খেয়ে নিবি। আমি একটু বেরোবো, আমার কিছু পোস্ট অফিসে কাজ আছে, ব্যাংকের কাজ আছে, আর আমার নিজেরও কিছু কাজ আছে, করে তুই খেয়ে নিবি। আমি দুপুরবেলা ফিরবো না, আমি যথাযথ রাত্রিবেলা ফিরবো। আর তুই খেয়ে দিয়ে শুয়ে পড়িস, রাত্রে তোর খাবারও মোমরা রান্না করে দেবে। মোমরা যখন জল খাবারটা আমার টেবিলে দিয়ে গেল, পুলক তখন নেই, বেরিয়ে গেছে। হঠাৎ দেখছি মোমরাকে দেখে আমার সন্ধ্যেবেলায় খাবার দিয়েছে, কিন্তু মোমরাকে তো দেখিনি, টেবিলের পর খাবারটা বাড়াচ্ছিল বাড়িটা। মোমরাকে দেখে আমার দিনের বেলায় কিরকম যেন একটা অস্বাভাবিক লাগলো। আমার হাড় কিটকিটে রোগা, চোখ দুটো ঢোকা, মানে এদিক থেকে ওদিকে চোখ যেন গর্ত বোঝে যাচ্ছে। সাদা দুপাটির দাঁত দুদিকে ওপর নিচে, একগাল হেসে জল খাবারটা রেখে চলে গেল। দুপুরবেলায় আপনার জন্য ভাত, মুরগির মাংস, ডাল, আলু ঝুরঝুরে আলু ভাজা সব করে রাখছে। আমি মাথাটা ডাললাম। আমি যে ভয় পেয়ে গেছি মোমরাকে দেখে, আমি সেটা প্রকাশ করলাম না। দুপুরবেলা খেয়ে যথারীতি ঘরের মধ্যে গিয়ে একটু পায়চারি করছি, আর খালি রাতের কথাটা মনে হচ্ছে। তারপর কখন সন্ধ্যে হয়ে রাত হয়ে গেছে, পুলক তখনও ফেরেনি। মোমরাকে জিজ্ঞেস করতে রাতের খাবার দিতে, মোমরাকে বললাম আর দুটো রুটি দেবে, আর একটু এই তরকারিটা দেবে। মোমরা রান্নাঘরে হাত বাড়াতে কি যেন দুটো রুটি আর একটা বাটিতে তরকারি এগিয়ে দিল। আমি অস্বাভাবিক ভাবে আমি তাকিয়ে আছি মোমরার দিকে। আমি অবাক হয়ে গেলাম, হাত বাড়াতে রুটি আর তরকারিটা চলে এলো, কি ব্যাপার? মোমরার হাতে ভেতরে কি রয়েছে? মোমরা রান্না বান্নার হেল্প করছে, হয়তো হতে পারে। হয়তো রুটির কথা শুনতে রুটি আর বাটির তরকারিটা বেড়ে দিল মোমরার হাতে। নিয়ে আমি আমার টেবিলে দিতে আমি মাথা নিচু করে খেতে লাগলাম। মোমরাকে জিজ্ঞেস করলাম, পুলক ফেরেনি? বললো বাবুর কোনো কথা ঠিক নেই, ও ফেরে কোনোদিন ফেরে না, আবার গভীর রাতে ফেরে। আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়েন। যথারীতি আমি খেয়ে দিয়ে গিয়ে ঘরে শুয়েছি। রাত তখন 11টা হবে। হঠাৎ আমার দরজা বন্ধ করে শুয়েছি। সেই জাফরি দেওয়া কাঠের জানলা আছে না, এরকম এরকম থাক 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 থাক, ওরকম জানলার ওপাশে পেছন দিকটায় খড় 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 একটা আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন জানলার খিড়কিটা ধরে খুলছে আবার নামাচ্ছে। জানলার দিকটা তাকিয়ে আছি, হঠাৎ মনে হলো খড় 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 খড়। বারান্দা দিয়ে যেখানে আমি বসে খাচ্ছিলাম সেখানে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। রান্না করে উঠে পড়লাম। রাতে ঘড়িতে দেখলাম রাত্রি 1টা। হঠাৎ তাকিয়ে দেখলাম যাত্রীটার কাছে আস্তে আস্তে করে উঠে গেলাম শান্ত পাশে। চোট টোট নয় তো, হয়তো খবর পেয়েছে আর কি পুলক আসেনি, উল্টো পাল্টা বাজে লোক এসছে হয়তো চুরি ঠুরি করার জন্য। যাই হোক,
যথারীতি খিড়কির জানলাটা খুলে যা দেখলাম তা এক অবাস্তব। ঘাড়ের দিয়ে একটা শৈত্য প্রবাহ কোমর পর্যন্ত নেমে গেল। ঠান্ডা বাতাস সারা শরীরে বয়ে গেল, হাড় হিম হয়ে গেল। অবাক হয়ে দেখলাম মোংলা একটা গাছের ডালে এরম করে ঝুলে দোল খাচ্ছে আর দাঁড়িয়ে। আর ঠিক গাছের ডালের পাশে একটা মাঠটায় একটা রকের মধ্যে পুলক আর আরেকজন দুজনের গালে হাত দিয়ে দুটোই নরকঙ্কালে মূর্তি, দুজনে হাসাহাসি করছে। তাহলে আমি কোথায় এসেছি? এ কি মৃত্যুপুরী? এ কি সবাই এখানে আশেপাশে সবাই এখানে মরে গেছে? কেউ বেঁচে নেই? আমি ভোর তখন আলো একটু একটু বেরিয়েছে। হঠাৎ দরজাটা আস্তে করে খুলেছি যাতে মোংলা পুলক এরা না জানতে পারে। দরজাটা খুলে যেই বাইরে বেরোচ্ছি হঠাৎ রান্নাঘরে বাসন পড়ে যাওয়ার শব্দ হলো। আমি রুদ্ধশ্বাসে দরজা খুলে হাতের ব্যাগটা নিয়ে রাস্তাতে দৌড়তে লাগলাম। দৌড়তে আমার ধান ছাড়িয়ে অনেকটা রাস্তা এসে সেই দোকানের কাছে এসে মুদির দোকানের কাছে এসে হাঁপ ছেড়ে বাজলাম। দেখি মুদির দোকান, ভোরের আলো, 5টার সময়। দোকানটা খুলছে। আমাকে দেখে, কি হলো, আপনি কাল অমর ধাম গেছিলেন না? আমি হাঁপাতে বললাম, হ্যাঁ। রাতে খাওয়া হয়েছিল? কি খেলেন? কারা খেতে দিল? আমি কোনো কথা বলতে পারলাম না, গলা শুকিয়ে গেছে। আমি কোন রকমের ছুটতে মিলনপুর স্টেশনে এলাম। মিলনপুর স্টেশন থেকে এসে সোজা কলকাতার পথে। যখন কলকাতার পথে এসে অফিসে পরের দিন জয়েন করলাম, খবর নিলাম কলেজে পুলক তো অ্যাক্সিডেন্টে মারাই গেছিল। তারপর অমূল এই বাড়িটি মোংলা বলে একজন দেখাশোনা করত, সে অমরের বাবা। সেই মোংলাকে হত্যা করেছিল। তারই লোক মোংলা অমরের বাবাকে হত্যা করে সেই বাড়িতে। তাদের আত্মাগুলো এখন তো ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অমর জানতে পেরে যখন যায়, অমরকেও শ্বাসরোধ করে মোংলাই বাড়ে। ভৌতিক কাহিনী শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমের সৃষ্টি অমর ধাম। যদি ভালো লাগে তাহলে লাইক একটা অতি অবশ্যই দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নোটিফিকেশনটা যদি অন না করা থাকে অতি অবশ্যই অন করে রাখুন। পরবর্তী গল্প, এইরকম ভয়ের গল্প শুনতে রামধনু হরর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন চট করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।